আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতি বলেন, ক্ষমতা বলেন, এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে। তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে, যদি কেউ ছুটিতে থাকেন, সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে স্ব কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে। এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার। আর্মির ভেতরে একটা অসন্তোষ বরাবরই ছিল, কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে। এই বিএনপি, বিশেষ করে তারেক রহমানের, আর্মির কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা কতখানি, এটি একটি ভেবে দেখবার মতো বিষয়। কারণ 2006 সাল পর্যন্ত, 2001 থেকে 6 সাল পর্যন্ত আর্মির সাথে তারেক রহমান যে ব্যবহারটা করেছে, আর্মির সাথে তারেক রহমানের যে একটা নেতিবাচক সম্পর্ক গড়ে উঠেছিল, যার ফলে 2007 সালে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরে আর্মি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, ইন্টারোগেট করেছিল, এবং সেই ইন্টারোগেশনটা খুব সিম্পল ইন্টারোগেশন ছিল না। হ্যাঁ, আর্মির হাতে তারেক রহমান যথেষ্ট শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন। তো সব মিলিয়ে সে আর্মির সাথে তারেক রহমানের সেই সম্পর্কটা আগের মতোই তিক্ত আছে কিনা, এটা একটা বিষয়। ডক্টর খলিল যখন লাফালাফি করছে আর্মি সেটা কিভাবে দেখছে, সেটা আরেকটা বিষয়। এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয়, কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে, যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয়। এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফর্মালি দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো যে পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয়। কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে। তো যাই হোক, আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন। যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন। আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে, এবং আর্মি এই নিকট ভবিষ্যতে কতখানি স্ট্রং অবস্থান নেবে, ঘটনার আরো পক্ষ আছে। সেই আর্মি আছে, বাংলাদেশের প্রশাসন আছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটা রাজনীতি আছে। সো সব মিলিয়ে আমাদের পুরো বিষয়টা সামগ্রিকভাবে দেখতে হবে, যে শুধু একটা বৈঠকেই বাংলাদেশে সবকিছু নির্ধারিত হয়ে যাবে, অন্যরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা ভাবার কোনো কারণ নেই। এবং ঘটনা মোড় নিচ্ছে, কিন্তু ঘটনা আরো অনেক জায়গায় মোড় নেবে, কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি। আপনারা অপেক্ষায় থাকুন, সাথে থাকুন, পাশে রাখুন, এবং আমিও আপনাদের কাছে নতুন নতুন তথ্য, ঘটনা নিয়ে আসতে চাই। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সামনে যতবারই প্রতিকূল অবস্থা এসেছে, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ ঠিকই কিন্তু সেই প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠতে পেরেছে। সুতরাং হতাশার কিছু নেই, বাংলাদেশে ঘটবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদ। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের 22তম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা নয়, তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে অবসর গ্রহণ করেছেন। এখন বাংলাদেশে এর আগেও অনেক প্রেসিডেন্ট অবসর গ্রহণ করেছেন, পদত্যাগ করেছেন, ভবিষ্যতেও পদত্যাগ করবেন। এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এই স্বাভাবিক ঘটনার পেছনে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে? তিনি কেন 24 আগস্ট মাসে, যখন এই জঙ্গিরা তার বাড়ি 3 বার, অর্থাৎ প্রেসিডেন্ট প্রাসাদটি 3 বার আক্রমণ করল, আজকের এনসিপি এবং ডক্টর ইউনূসের পালা কুত্তারা যখন গেউ গেউ করে বঙ্গভবন আক্রমণ করেছিল, প্রেসিডেন্ট প্রাসাদটি যখন আক্রমণ করেছিল, তখন তিনি পদত্যাগ না করে এই সুসময় বলতে যখন একটি সরকার আছে, যেই সরকারটি নির্বাচিত হয়ে এসছে, আমরা জানি সেই নির্বাচনটি একটি মেকানিজমের নির্বাচন, তবু তো একটা নির্বাচনের মাধ্যমে এসছেন। সুতরাং সেই সময়ে তাকে কেন পদত্যাগ করতে হচ্ছে? বিষয়টা ক্লিয়ার। এখন এই পদত্যাগের পিছনে মূল কারণটা হচ্ছে
আজকে নয়, তিনি যখন লন্ডনে এসছিলেন স্বাস্থ্য পরীক্ষা করতে, তার আগেই কিন্তু তার কাছ থেকে পদত্যাগপত্রটি স্বাক্ষর করে রাখা হয়েছে। তাকে বলা হয়েছে যে আপনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন আপনাকে দিয়ে সেই পদত্যাগপত্রটি ঘোষণা করাবো। এর কারণটা কি? কারণটা হচ্ছে বিএনপি কিন্তু প্রথম দিনে প্রেসিডেন্টকে বিদায় করে দিতে পারতেন, তাদের সেই সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই ক্ষমতা আছে। আর বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা থাকলে কোনো কারণ লাগে না, সংসদে থাকলে, পার্লামেন্টে থাকলে জোর করেও করানো যায়। জিয়াউর রহমান করিয়েছেন জোর করে, এবং এরশাদ করিয়েছেন জোর করে, এবং আজকেও হচ্ছে জোর করে। তো এই জোর করে হওয়া এবং করা এটা একটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশে, যদিও সভ্য রাষ্ট্রের জন্য এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তারেক রহমান সাহেব কেন এই কাজটি করলেন? এর মূল কারণ হচ্ছে দুটি। প্রথমে তিনি তার পদত্যাগপত্রটি নিয়ে রেখেছেন যে তিনি আসলে নির্ধারিত কোনো ব্যক্তিকে এই পদে দিবেন সেটা ঠিক করতে পারছিলেন না। এক, কারণ বড় বড় নেতারা রয়েছে, আবার দলের বাইরে থেকেও প্রেশার আছে, আমেরিকার প্রেশার আছে, জামাতের প্রেশার আছে। এত প্রেশার তারেক রহমান সাহেব নিতে পারছিলেন না, যার জন্য তিনি ডিসাইডেড ছিলেন না। এক, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন তিনি ডিসেম্বরের মধ্যে এসছেন, বাংলাদেশে আসবেন, তখন তারেক রহমান দেখলেন যে যদি পার্লামেন্ট না থাকে, সরকার না থাকে, কোনো কিছু হয়ও, তারপরেও কিন্তু রাষ্ট্র কিন্তু তার স্বাভাবিক অবস্থায়, ফাংশনিং অবস্থায় থাকতে গেলে এই রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটি থাকবে। কারণ রাষ্ট্রপতিকে উৎখাত করা, রাষ্ট্রপতিকে বহিষ্কার করা বা রাষ্ট্রপতিকে তার পদ থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা একমাত্র শক্তিশালী পার্লামেন্টারি পার্টি ছাড়া আর কারো নেই। যেমন দেখলেন না ওই যে 24-এর জঙ্গি, জুলাই জঙ্গিরা, এই ডক্টর ইউনূস সহ আমেরিকা সহ বহু চেষ্টা করেও তাকে নামাতে পারেনি। তখন এই তারেক রহমান সাহেব বুঝলেন যে শেখ হাসিনা যদি আসে, আওয়ামী লীগের কর্মীরা যদি মাঠে নামে, তিনি যদি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই, তাহলে ইউনূসও অবৈধ হয়ে যায়, নির্বাচনও অবৈধ হয়ে যায় এবং সংসদও অবৈধ হয়ে যায়। সেই জন্য তারেক রহমান সাপ মেরে লাঠি ভাঙতে চান না। সাপ মারবেন কিন্তু লাঠি ভাঙবেন না। সেই জন্য তিনি চেষ্টা করলেন যে আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্টকে বাদ দিয়ে আমি আমার মনোনীত একজন পুতুল প্রেসিডেন্টকে ক্ষমতায় বসাবো। তো পুতুল প্রধানমন্ত্রী তো ইয়াজউদ্দিনকেও তিনি বসিয়েছিলেন। ইয়াজউদ্দিন কিন্তু তার দলকে তাকে বাঁচাতে পারেনি। আর্মিদের আঘাতে তার কোমর পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল বলে আমরা শুনেছি। তখন কিন্তু ইয়াজউদ্দিনে প্রেসিডেন্ট ছিলেন। মানুষ ইতিহাস থেকে শেখে না। আপনারা খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বাইরে থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে এনে ক্ষমতায় বসিয়েছিলেন, যেখানে দলে হয়তো অনেক ত্যাগী আশা করে এরকম লোকও ছিল যাদেরকে বসানো যেত, তিনি সেটা করেননি। কিন্তু আলটিমেটলি তাকেও কিন্তু এই প্রেসিডেন্ট কোনোভাবেই রক্ষা করতে পারেনি। তার মানে আপনি যদি একটা সিস্টেমকে শ্রদ্ধা করেন সেটাতে কোনো ক্ষতি নেই। আপনারা জানেন যে ইন্ডিয়াতে প্রণব মুখার্জি যখন প্রেসিডেন্ট, তখন কংগ্রেস সরকার তাকে নির্বাচিত করেছিল এবং কংগ্রেস সরকার ক্ষমতার থেকে চলে যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসলেও প্রায় 2 বছরের মতো সময় ধরে বিজেপি কিন্তু এই মনমোহন সরকারের পরবর্তীতে যে সরকারটা আসলো, মোদির গভর্নমেন্ট কিন্তু এই প্রণব মুখার্জিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বাইর করে দেননি। কেননা তারা জানেন তাদের দেশে গণতন্ত্র কাজ করে, প্রতিষ্ঠানের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা নিজের প্রয়োজনীয়, দলের প্রয়োজনীয় এবং রাষ্ট্রের প্রয়োজনীয় দরকার। বিএনপির ইতিহাস যদি দেখেন, ইয়াজউদ্দিনকে কি ন্যাক্কারজনকভাবে, ইয়াজউদ্দিন নয়, বদরুদ্দোজা চৌধুরী, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরীকে এক নিমেষে অপমান করে বঙ্গভবন থেকে, প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কাউকে এই অপমানজনকভাবে বঙ্গভবন থেকে কখনো বাইর করে দেননি। তাই এই জন্য বলছি যে বাংলাদেশে তারেক রহমান বুঝতে পেরেছেন যে
তার দলের ভবিষ্যতে সামনের দিকে খুব খারাপ দিন এসছে, তাই প্রাসাদে একজন তার বিশ্বস্ত লোক বসাতে চাচ্ছেন, কিন্তু এই বিশ্বস্ত লোক তাকে রক্ষা করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, শাহাবুদ্দিন চুপ্পু যখন আগস্ট গেল 24-এর, তখন পদত্যাগ করলেন না, তখন থাকতে পারলেন, এখন পাচ্ছেন না কেন? তখন তাকে আর্মিরা রক্ষা করেছে, অর্থাৎ আর্মিদের একটা আপার হ্যান্ড ছিল, যার কারণে আর্মিরা মনে করেছে যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে আর্মিরও চেইন অফ কমান্ড আর থাকে না। সেই জন্য ততদিন পর্যন্ত প্রয়োজন ছিল বলেই শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন, কিন্তু এখন আর সেই প্রয়োজন নেই। সেই জন্য এখন আর শাহাবুদ্দিন চুপ্পুকে থাকতে হচ্ছে না। আপনারা জানেন, আজকে দেখেছেন মঞ্চস্থ হয়েছে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আজকে কালকে বা গতকাল নয়, অনেক আগ থেকে এটা নেওয়া হয়েছে। আর নেওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ একটা দল যখন ক্ষমতায় আসে তার আদর্শ উদ্দেশ্য মোতাবেক তিনি কিন্তু চাইলে একজনকে নির্বাচন করতে যেহেতু পারেন, তারা সেটা করবেন। তবে দোয়া করেন বাংলাদেশে যেন কোনো রাজাকার প্রেসিডেন্ট যেন না বসে, কারণ বিএনপির এর আগের নজির হচ্ছে আব্দুর রহমান বিশ্বাসের মতো শান্তি কমিটিকেও তারা বাংলাদেশের প্রেসিডেন্টের প্রাসাদে বসিয়েছেন। শাহ আজিজুর রহমানের মতো স্বীকৃত রাজাকার এবং স্বাধীনতা বিরোধীকেও প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমরা চাই আজকের দিনে অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের, বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, আমরা চাই একজন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, একজন মুক্তিযোদ্ধা এই সম্মানিত পদটিতে যেন বসে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, রাজনীতি পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের যে অধিকার, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের যে ন্যূনতম অধিকার, সেই অধিকারটি বাংলাদেশে এখন নেই। আপনারা দেখেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা সৎ লোকের শাসন, আল্লাহর আইন কায়েম করতে চায়, তারা এমন সৎ লোক আমাদেরকে দিচ্ছে যারা বিভিন্ন জায়গায় হোটেলে পতিতা নিয়ে ধরা পড়ছে। এই হলো সৎ লোকের মডেল। বাংলাদেশে যতগুলা দর্শন, যতগুলা বালাৎকার এবং এই সেক্সুয়াল অফেন্স ঘটতেছে বিভিন্ন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় এবং এতিমখানায়, এদের সবার সাথে সরাসরিভাবে জামাতে ইসলাম নামে এই পার্টি জড়িত। আপনারা জানেন, বিখ্যাত মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, যিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তীতে ন্যাব বাসানী করে তিনি আওয়ামী লীগ থেকে পৃথক হয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহর ইসলাম আর শয়তানের ইসলামের পার্থক্য হলো, ইসলাম হলো আল্লাহর আর জামাতে ইসলাম হলো শয়তানের। কারণ পৃথিবীতে তারা অপকর্ম করবে, সেই অপকর্মকে জাস্টিফাই করার জন্য একজন সাহাবীকে খুঁজবে। আপনারা দেখলেন সেদিন গাজী নজরুল ইসলাম অপকর্ম করে ধরা পড়ল, আর সারা বাংলাদেশে তাদের এই যে বট বাহিনী, যেসব কুত্তা বাহিনী তারা তৈরি করেছে, বট বাহিনী, তারা শুধু গালিগালাজের মধ্যে থাকে। আমি তো বহুদিন থেকে ভিডিও করি, আমার ভিডিওর নিচে যখন কমেন্টগুলা পড়ি তখন বুঝি কোন রুচির, কোন চিন্তার, কোন চেতনার মানুষকে তারা বট বাহিনী হিসেবে তৈরি করেছে। আশ্বিন কার্তিক মাসে পাগলা কুত্তা যেভাবে কামড়ায়, এই বট বাহিনী কিন্তু মানুষকে সেইভাবে কামড়ায়। দেখবেন আপনার মা মাসি ধরে গালি দিবে, আপনাকে গালি দিবে, আপনার 14 পুরুষকে গালি দিবে। এরাই হচ্ছে জামাতে ইসলামী, এরাই হচ্ছে শিবির, এরাই হচ্ছে আগামী দিন বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। তাহলে বলৎকারের লাইসেন্স দিবে, মাদ্রাসাগুলোকে প্রস্টিটিউশন ঘোষণা করা হবে, মসজিদগুলোর পবিত্রতা নিয়েও কিন্তু কোশ্চেন চলে আসবে। তাই আসুন এদের এই চেষ্টাকে নস্যাৎ করি। তারেক রহমান গণতন্ত্রের নাম করে যে ক্ষমতার মসনদে বসছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার কাজ তার হাত দিয়েই হয়েছে পার্লামেন্টে, এবং বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য কর্মীকে প্রতিনিয়ত গুম করা হচ্ছে, প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতারা জেলখানায় বারের পিছনে নিহত হচ্ছেন, শহীদ হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করি। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আমরা বেগবান আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার যে পথ, সেটাকে সুগম করি। কথা হবে অন্য কোনো ভিডিও। যখন উনি সংসদ ভেঙে দিয়েছেন, ঘোষণা দিয়ে দেবেন, সেই মুহূর্ত থেকে প্রধানমন্ত্রী কিন্তু আর ক্ষমতায় নাই। তখন প্রধানমন্ত্রী কিছু করারও থাকবে না, করতে পারতো
যদি বাকি রাষ্ট্রযন্ত্র, বাকি রাষ্ট্রযন্ত্র বলতে কি বোঝাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সশস্ত্র বাহিনী এখন এই রাষ্ট্রপতি যখন তখন জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে, সংসদ ভেঙে দিতে পারে। এই যে ভয়গুলো, সেই ভয় থেকেই আসলে এই পদত্যাগের ঘটনাটা ঘটেছে। এবং উনি যদি এটা করতেন, ওইটা এককভাবে করতেন না, আরো কেউ সঙ্গে থাকতো, এবং সে আরো কেউরা তো কারফিউ দিয়ে দিত বাংলাদেশে, অনেক কিছু করতো। তখন তো ওই আওয়ামী লীগের অবস্থা যেমন 5 আগস্টে হঠাৎ করে এতিম হয়ে গেছে আওয়ামী লীগ, এরকম বিএনপির অবস্থা হতো। আর বিএনপি তো কোনো সুনাম কুড়াতে পায় নাই। শেখ হাসিনা সারাদিন চুপ্পুকে কেন্দ্র করে বা তার উপর নির্ভর করে বাংলাদেশে আসতে চাইছেন, এটা কখনোই সম্ভব না। শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কানেকশন আছে, শেখ হাসিনা সেগুলো ঠিকঠাক করেই আসবেন। আর 29 তারিখ তো সার্জিও গুরু আসছেন বাংলাদেশে, উনি আসুন, আসলে দেখুন উনি কি বলে। এখন বিএনপি আর কোনো নেগোসিয়েশনের পর্যায়ে নেই, যে বিএনপি নেগোসিয়েট করবে সেই পর্যায়ে বিএনপি নেই। এখন বিএনপি কে সার্ভাইভেলের প্রশ্ন। সালাউদ্দিন সাহেব চৌধুরী রাষ্ট্রপতির পদত্যাগ অবশেষে হলো, কিন্তু নানান ধরনের গুঞ্জন গত কয়েকদিন ধরে এগুলো শোনা যাচ্ছিল। আপনি নিজেও আপনার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে শুক্রবার বিকালেই তিনি পদত্যাগ করছেন, এবং সেটি হয়েছে। আহ এরপরে কি? এবং প্রশ্ন হচ্ছে যে আপনি কি এর মধ্যে বিশেষ কোনো নাটকীয়তা দেখতে পাচ্ছেন কিনা? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনিই বলেছেন অবশেষে, তার মানে অনেকেই সন্দিহান ছিলেন যে রাষ্ট্রপতি আদতেই পদত্যাগ করবেন কিনা বা আজকে করবেন কিনা। তো আমি দুপুরের পর, মানে জুমার নামাজের পর যখন জানতে পারলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন, তার আরো 1 ঘন্টা পর বিএনপির মহাসচিব হুম, তিনি বললেন যে এটা গুজবে কান না দিতে। বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হলো। তবে আমার মতো সাধারণ মানুষ, আমরা আমরা যদি জানতে পারি স্বাক্ষর হয়েছে, ওনারা জানেন না, এটা তো সম্ভব না। তাহলে ওনারা কিছু একটা লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? কেন লুকাচ্ছেন? মানে রাষ্ট্রপতি যে চলে যাবেন, এটি নির্বাচিত সরকার আসলে সব সবাই জানতাম। এর স্বয়ং মোহাম্মদ শাহাবুদ্দিনও বলেছেন। হুম, সেখানে উনি আজকে পদত্যাগ করলেন, পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন যখন, তখনও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গুজব। এটা কি কারণ? কারণটা একটা কিছু আছে। আমরা যে শুনেছি বা শুনছি যে টেলিফোন কাণ্ডের ঘটনা ফলশ্রুতিতে এই পদত্যাগ, আসলে টেলিফোন কাণ্ড হয়তো একটা কারণ, অন্য কোনো কারণ আছে। কারণ রাষ্ট্রপতির যে পদটা, আপনিও জানেন, রাষ্ট্রপতি কিন্তু 3 বাহিনীর প্রধান, সর্বাধিনায়ক, সরি, উনি সর্বাধিনায়ক সশস্ত্র বাহিনীর। তো সর্বাধিনায়ক হিসেবে উনি কিন্তু যে কোনো কাউকে স্যাক করতে পারেন, যে কোনো কাউকে অবসরে পাঠাতে পারেন, যে কোনো কাউকে যা ইচ্ছা করতে পারেন, এই ক্ষমতা ওনার আছে। আব্দুর রহমান সশস্ত্র সাহেব, বাহিনীর ক্ষেত্রে। আব্দুর রহমান বিশেষ আয়ুক্ত নাসিম সাহেবকে স্যাক করেছিলেন। হুম, হুম, অন্যদিকে অন্যদিকে রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা আছে, জরুরি অবস্থা ঘোষণা। হুম, কিন্তু এই ক্ষেত্রে সবাই বলে যে রাষ্ট্রপতি পারবেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন। বাট আমরা 2024-এর 5 আগস্ট কি দেখেছি? এই রাষ্ট্রপতি তো বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, হুম, হুম, নতুন সরকার গঠিত হবে, উনি বলেছেন জাতির সামনে। উম, তার অনেক পরে উনি বললেন যে পদত্যাগ পত্র উনি দেখেননি। তো এই রাষ্ট্রপতি যদি জাতিকে ভাষণ দিয়ে বলতেন যে প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করায়, তিনি সংসদ ভেঙে দিয়েছেন, তখন তো এটা আমরা বিশ্বাসই করতাম, যেটা 2024-এও করেছিলাম। আর এটা যদি যখন উনি সংসদ ভেঙে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিবেন, সেই মুহূর্ত থেকে প্রধানমন্ত্রী কিন্তু আর ক্ষমতায় নাই। তখন প্রধানমন্ত্রী কিছু করারও থাকবে না। করতে পারতো যদি বাকি রাষ্ট্রযন্ত্র, বাকি রাষ্ট্রযন্ত্র বলতে কি বোঝাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, জি। সশস্ত্র বাহিনী, তারা যদি পক্ষে থাকে তাহলে। তো এখন বাংলাদেশের মানুষ, মানে বিএনপির লোকেরা, বিশেষ করে জামাত ঘরানার লোকেরা, তারা কিন্তু এই সাংবিধানিক 2টি শীর্ষ পদের দিকে আঙুল তুলে বারবার। একজন এই যে বিদায়ী রাষ্ট্রপতি যিনি চলে গেছেন, সাবেক রাষ্ট্রপতি এখন বলতে পারি, আরেকজন কিন্তু সেনাপ্রধান, তারা কিন্তু এই দুইজনের দিকে আঙুল তুলে এবং বলে এরা হাসিনার লোক। তো কাজেই এই যদি যে আতঙ্কটা তাদের মধ্যে ভয়, এরা দুজন শেখ হাসিনার লোক, শেখ হাসিনা ঘোষণা দিয়ে এসছেন আসবেন, এবং উনি যে আসবেন এটা ওনারা
নিশ্চিতভাবেই জানেন। সেই সময়ে যদি রাষ্ট্রপতি হঠাৎ করে জরুরি অবস্থা ঘোষণা করে দেন, সংসদ ভেঙে দেন, তখন তো সবকিছু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর জরুরি অবস্থা ঘোষণা করার পর যদি আরো কিছু হয়ে যায়, সংবিধান স্থগিতের মতো ঘটনাও যদি ঘটে, তাহলে তো সবকিছুই বিপদ। আমার মনে হয় যে এটাই অনেক বড় কারণ, যার জন্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব অস্বীকার করেছেন যে না, এটা গুজব, সাক্ষ্য, এটা কোনো পদত্যাগ হয়নি, কেউ বলেনি। স্বীকার করলেও বা কি সমস্যা ছিল? যে হ্যাঁ, উনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আমরা শুনেছি, যেহেতু শুক্রবার দুপুরের দিকে তিনি কথা বলেছেন, তো ওটা বললেও বা সমস্যা কি ছিল? দেখুন, আমি একটা যদি এইভাবে কথা বলি, ওই যে বাংলায় একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ওনাদের মনে তো জানে ওনারা আসলে কি হচ্ছে। রাষ্ট্রপতি যে অসুস্থ হয়ে যাননি হঠাৎ করে, এটা তো আর সবাই জানে। উনি আজকেই হুম। অসুস্থ হয়ে গেছেন, আজকেই পদত্যাগ করেছেন। গতকালকেও উনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এই যে জিনিসগুলা ওনারা তো জানে, জানে বলেই ওনারা অস্বীকার করছে আমি ঠিক জানি না। মানে যখন জানি না বললো, তখন জাতিকে বুঝিয়ে দিল যে এটা সেফ পদত্যাগ না, এটার পিছনে অন্য ঘটনা আছে, যেটা এখন আমরা এজিউম করব। এজিউমের কারণটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশেষ করে তিনি দলের মহাসচিব, তিনি যখন বলেছেন, মানে অন্য জুনিয়র মন্ত্রী বা আর কেউ বললে হয়তো বলতেন যে এটা কথার কথা, কিন্তু যিনি এই দলের ক্ষমতাসীন দলের মহাসচিব বলেছেন, তার মানে এটার পিছনে অন্য একটি রহস্য আছে। এবং সেই রহস্যটা টেলিফোন কথোপকথন, এটা যতটা না বাস্তবসম্মত বা যে যতটা না কারণ, তার চেয়ে বড় কারণ হলো যে ভয়, যে যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আসবেন, এখন এই রাষ্ট্রপতি যখন তখন জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে, সংসদ ভেঙে দিতে পারে। এই যে ভয়গুলো, সেই ভয় থেকেই আসলে এই পদত্যাগের ঘটনাটা ঘটেছে। আহ, আপনি বলছেন যে সংসদ ভেঙে দিতে পারতেন। আহ এটা আপনার এক ধরনের কি বলা যেত, আপনার পারসেপশন, যে হয়তো এরকম করতে পারতেন, বা হয়তো তার অ্যাজাম্পশন। সম্ভাবনা অ্যাজাম্পশন, ছিল। হ্যাঁ। আমি সেই বিষয়ে প্রশ্ন পরে আসছি। আমার প্রশ্ন যেটি, মানে আমি গত 2 দিন ধরে ভাবছি, এবং আপনি নিজেও যখন বললেন পার্সোনালি বা আপনার ফেসবুক পোস্টে জানালেন যে শুক্রবার দুপুরের মধ্যে বা বিকালে তিনি পদত্যাগ করবেন, আমি যেটা ভাবছি যে শুক্রবারেই কেন তাকে পদত্যাগ করতে হলো? এই পদত্যাগটা তো রোববারও করতে পারতেন। এবং যেখানে স্পিকার দেশে বাইরে ছিলেন ট্রিটমেন্টের জন্য, তাকেও সরকারের বিশেষ নির্দেশনায় 2 দিন আগে ফিরিয়ে আনা হলো দেশে, যাতে তার কাছে পদত্যাগ পত্রটা দেওয়া যেতে পারে। কেন কেন এই তাড়াহুড়া? কেন এই বিশেষ ব্যবস্থা যে শুক্রবারের মধ্যেই পদত্যাগটি করতে হবে? রাষ্ট্র রাষ্ট্রপতিকে মঙ্গলবার দিন বিকালের পর জানানো হয়েছে উনি পদত্যাগ করতে হবে, এবং সেটা শুক্রবারেই করতে হবে, পারলে বৃহস্পতিবারই করতে হবে। আমি আপনাকে এটা জানাচ্ছি একদম সুস্পষ্ট ভাবে। হুম। এবং যেহেতু স্পিকার ছিলেন না, স্পিকারকে তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে ব্যাংকক থেকে, এবং এই রাষ্ট্রপতিকে আর ওনারা নিরাপদ মনে করছিলেন না। এবং আমি যেটা এখন এজিউম করছি, এখন এটা এজিউম, যে এইভাবে একটি নাটকীয় পদত্যাগ এবং অস্বীকার এবং পদত্যাগ, এরপর আরো কিছু ঘটতে যাচ্ছে। হয়তো এই রাষ্ট্রপতিকে গৃহবন্দী করা হতে পারে। এই রাষ্ট্রপতির সম্পর্কে অনেক রকম অভিযোগ, উনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকার আগে যা কিছু ছিল আমরা শুনেছি, সেটা নিয়ে তদন্ত হতে পারে। মানে এখন এটা, এই উনি যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এখন একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের একজন অত্যন্ত বলিষ্ঠ বা প্রমিনেন্ট নেতা, এটা তো বাস্তবতা। এবং উনি এই যে টেলিফোন যদি করে থাকেন আহ, সাবেক প্রধানমন্ত্রীকে, তাহলে নিশ্চিত জানতে পারেন, নিশ্চিত ভাবে জানেন যে উনি গুলশানের বাড়িতে যাওয়ার পর ওনাকে হাউস অ্যারেস্ট করা হবে, ওনার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হবে না, এবং ওনার বিরুদ্ধে তদন্ত হবে। এটা এই কারণে যে এটা একটা বার্তা সবার জন্য, যারা হাসিনাপন্থী তাদের জন্য বার্তা। সেটা বেসামরিক এবং সামরিক প্রশাসনেও যারা আছেন হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য একটা বার্তা যে এরকম কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনটার কথা ব্যবস্থা? আমি বলেছি যে রাষ্ট্রপতিকে যদি টেলিফোন কথোপকথনের কারণেই আচ্ছা, সরানো হয়ে থাকে, বুঝতে পারছি।
তাহলে এর ফলশ্রুতিতে এখন তার বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তা দেওয়ার জন্য সকল সামরিক বেসামরিক পদে যারা আছেন, যারা শেখ হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য এই বার্তা যে শেখ হাসিনার প্রতি কোনো সহানুভূতি দেখালে বা এই ধরনের কোনো কিছু করলে তার পরিণতিতে এইরকম ব্যবস্থা নেওয়া হবে। তাহলে শুক্রবারের মধ্যে পদত্যাগের বিষয়টা শুধুই আর বিলম্ব না করা বা আর রিস্ক না নেওয়া, এটি নাকি এর মধ্যে না, আর কোনো কারণ আছে? আর কোনো কারণ নাই। কারণ যদি স্পিকার মহোদয় বাংলাদেশে উপস্থিত না থাকতেন, তাহলে রাষ্ট্রপতি তো ইচ্ছা করলে বুধবারেও পদত্যাগ করতে পারতেন। বুধবারে পদত্যাগ করলে স্পিকারের যে শারীরিক চেক আপ, যেটার জন্য উনি গিয়েছিলেন ব্যাংককে, সেটা সম্পূর্ণই হয়েছে বৃহস্পতিবার। ওটা সম্পূর্ণ না করে ওনার ফেরা সম্ভব ছিল না। আর উনি দেশে না থাকলে কিন্তু ডেপুটি স্পিকারের কাছে রিজাইন দিতে পারতেন রাষ্ট্রপতি, এবং সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে হতেন? ডেপুটি স্পিকার। তো একজনকে 2 দিনের জন্য ডেপুটি স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানিয়ে আবার একদিন পরে জি। স্পিকারকে, আর এই রাষ্ট্রপতির কাছে একেবারে নিরাপদ মনে করেনি বিএনপি, এই জন্য রাষ্ট্রপতিকে সরানো হয়েছে। আর আমি অনুষ্ঠান শেষ করার আগে আরেকটা কথা বলবো, যে যখন জামাত জেনে গেল সোমবার রাতেই যে এই শাহাবুদ্দিন সাহেবকে সরানো হবে, এটা কিন্তু জামাত অনেক আগে জেনে গেছে। কারণ রাষ্ট্রযন্ত্রে জামাতের লোকেরা সবাই আছে বিভিন্ন প্রমিনেন্ট জায়গায়। তখনই কিন্তু জামাতের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরকে দিয়ে চাউর করে দেওয়া হলো যে রাষ্ট্রপতি এ মাসেই পদত্যাগ করবেন, এবং একজন আমলার নাম নিয়ে আসলো সাথে। ওই আমলাকে, ওই আমলা হলো ইউনূসের লোক। ওটা আমার একটা মেটিকুলার প্লট ছিল। ওই আমলাকে যদি অ্যাক্টিং প্রেসিডেন্ট বানানো হতো বা যেত, তাহলে একটি মেটিকুলাস প্লট ছিল জামাত এবং ইউনূসের, বাট সেটা ব্যর্থ হয়ে গেছে হাফিজ সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হওয়াতে। এখন আমরা অপেক্ষায় থাকবো, সেপ্টেম্বরে নির্বাচন হবে, সেখানে একজন নারী আন্তর্জাতিক ভাবে খ্যাতিসম্পন্ন, তিনি বিএনপির মনোনয়ন পাচ্ছেন, তিনি প্রেসিডেন্ট হবেন। এটাই একদম নিশ্চিত। মানে আপনি কি আইরিন খানের কথা বলছেন, জাতিসংঘের যিনি বিশেষ দূত হিসেবে মাত্র 2 দিন আগেই নিয়োগ প্রাপ্ত হয়েছেন? না, আমি ওনার নামটা উচ্চারণ করিনি, আমি বলিনি। আমি বলেছি একজন আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন নারী, তিনি প্রেসিডেন্ট হবেন। তিনি আজকেই হলেন না কেন, সেটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে এখন হুম। উনি দ্বৈত নাগরিকত্ব আছে। একটা নাগরিকত্ব উনি ছাড়ছেন, এটা একটা প্রক্রিয়া লাগে। সেটা সম্পন্ন হলে উনি বাংলাদেশে আসবেন এবং দেখবেন যে তিনি যিনি হবেন, তিনি আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী। হুম, জাতিসংঘেও হুম, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি নামটা বলতে পারছি না, আপনিও বলার দরকার নেই। বলার কোনো আর কারণ নেই, আপনি তো সব বলেই দিয়েছেন। জাতিসংঘে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন আইরিন খান ছাড়া আমি এই মুহূর্তে আর কেউ নেই। ফখরুল সাহেবের মতনই একটু রহস্য করলাম। ফখরুল সাহেব যেমন সবকিছু দিতেও বলেছেন গুজব, সেরকম আমিও একটু রহস্য করলাম। নাম বলবো না, সবাই নাম জানে, আইরিন খান। এবং আইরিন খান প্রেসিডেন্ট হবেন। এবং আমি মনে করি যে ইউনূসের মতো একটা সুৎখোর, তার যে সরকার প্রধান ছিল দেশের ধ্বংস হয়েছে, তার থেকে আইরিন খান প্রেসিডেন্ট ছিল দেশের জন্য ভালো। ওনার সম্মান পৃথিবীতে আছে, এবং উনি মানবাধিকার যদি রক্ষা করেন, উনি প্রেসিডেন্ট হলে যে আমি দেখি যে মঞ্জুরুল আলম পান্না সাহেব, কার্জন সাহেব, লতিফ সিদ্দিকী সাহেবদের বিরুদ্ধে ভুয়া মামলা প্রত্যাহার হয়েছে। উনি প্রেসিডেন্ট হলে যদি দেখি জেলখানায় যে অসংখ্য মানুষ মিথ্যা মামলা আছে, তারা মুক্তি পেয়েছে। উনি প্রেসিডেন্ট হলে আমি যদি দেখি ভুয়া হত্যা মামলাগুলো সব বাতিল হয়ে গেছে, তাহলে তো আমি একজন নাগরিক হিসেবে ভীষণ খুশি হব। এবং আইরিন খান, ওনার যে জীবনের এত বড় একটা অর্জন, একজন মানবাধিকার কর্মী হিসেবে, আমার মনে হয় না যে উনি ইউনূসের মতো সে ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিবেন উল্টো পথে হেঁটে। কাজেই এটা উনি যদি হন, আমাদের দেশের জন্য আশীর্বাদ, এবং মানবাধিকারের জন্য আরো বেশি আশীর্বাদ। তবে উনি যেন মানবাধিকার রক্ষা করেন, বাক স্বাধীনতা নিশ্চিত করেন, এবং তিনি যেন একজন প্রকৃত অর্থে একজন স্টেটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এটা আমাদের প্রত্যাশা। এটা যদি উনি করেন, আমরা সবাই খুশি হব। আপনি কি মোটামুটি নিশ্চিত যে আইরিন খানই প্রেসিডেন্ট হচ্ছেন? মানে আমি তো মঙ্গলবার পোস্ট দিয়েছিলাম যে আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। তো আমি তো নিশ্চিত হয়ে দিয়েছিলাম, এবং আজকেই তো উনি পদত্যাগ করেছেন। কেউই তো আজকের দিনটা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। সবাই বলেছে শনিবার, রবিবার ইত্যাদি। আমি তো বলেছি মঙ্গলবার, জুমার নামাজের পর উনি পদত্যাগ করেছেন। আজকে আমি বলছি বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট আইরিন খান।
অনেকে তো আবার বলছেন যে ডক্টর ইউনূস এগিয়ে আছেন। না, অনেকেই মানে ওই ইউনূসের বটবাহিনী বা ইউনূসের পক্ষে যারা গুজব ছড়ায় বা ইউনূসের পক্ষের যে কিছু ইনফ্লুয়েন্সার যারা আছে তারা, ইউনূস সে সাথে আইরিন খানের কোনো তুলনাই হয় না। ইউনূস হলো একটা সুৎখোর লোক। আর তাছাড়া 18 মাসে ইউনূস একদম বর্জ্য পদার্থে পরিণত হয়েছে। মার্কিনেরা যেমন হামিদ কারজাইকে, আশরাফ ঘানিকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে, ইউনূসকেও ছুঁড়ে ফেলেছে। ইউনূসের আর কোনো ভবিষ্যৎ নাই। এটা যারা বলে ইউনূসকে এখন মানে কৃত্রিম ভাবে জীবিত রাখার একটা প্রচেষ্টা, সেটা ব্যর্থ হবে। আইরিন খানের সামনে, মানবাধিকার কর্মী আইরিন খানের সামনে ইউনূসের কোনো স্থান নাই। আরেকটা কথা শেষ করি বলে, যে যেই কারণে শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দেওয়া হলো, হুম, সেটাই সেই কারণে ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে কি বিএনপি সরকার বিদায় হওয়ার জন্য? ইউনূস তো ক্ষমতা প্রেসিডেন্ট হতে পারলে সবকিছু করে তছনছ করে বিএনপি সরকারকে এ, 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 এই সংসদ ভেঙে দিয়ে সবকিছু করেছে, বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করবে। সে রিস্ক নিবে বিএনপি? কখনোই নিবে না। কারণ ইউনূসের মাথায় তো বিপ্লবী সরকার। ইউনূস তো বাংলাদেশের অধিপতি হতে চায়। এটা তো বিএনপি অ্যালাউ করবে না। কাজে ইউনূস চ্যাপ্টার ইজ ক্লোজ। এখন যারা বলে তারা ইউনূসের টাকা খেয়েছে, ইউনূসের 18 মাসে, এবং ইউনূসের টাকা এখনো চলে, তারা এগুলো বলে। কিন্তু ইউনূসের কোনো প্রসপেক্ট নাই, কারো কোনো প্রসপেক্ট নাই। বিএনপির ভেতরে আইরিন খানের সমান যোগ্যতার আর কেউ নাই। সেটি বিএনপির অভ্যন্তরীণ হয়তো আরো অনেকে আছেন, অনেকে মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা ডক্টর আব্দুল মঈন খান অথবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যাই হোক, আমি সে প্রসঙ্গে যাব না। ফখরুল ইসলাম আলমগীর বা এই যাদের নাম বললেন, ওনারা রাজনীতিবিদ হিসেবে অনেক বড়, কিন্তু ওনাদের বাংলাদেশের মানচিত্রের বাইরে কেউ তো চিনে না। আইরিন খান তো একটা আন্তর্জাতিক ভাবে পরিচিত নাম। বাংলাদেশের ইমেজ বিল্ডিং করার জন্য তো আইরিন খানকে প্রয়োজন। মানে ইউনূস যে লোকগুলোকে নিয়েছিল, আলী রিয়াজ, এটা সেটা, সব তো লোক, কিন্তু আইরিন খান তো একজন রিয়েলি একজন ভালো মানুষ, মানে পরিচিত মানুষ। এদের সামনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট হিসেবে কি করবে? ওনার তো ইন্টারন্যাশনাল কোনো অ্যাপিল নাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো এখন যদি চান এই মুহূর্তে যে পল কাপুরের সাথে কথা বলবেন, পল কাপুর ওনার ফোন ধরবে না। কিন্তু আইরিন খান যদি এখন চান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন, ডোনাল্ড ট্রাম্প তার ফোন ধরবে। যাতে বিএনপি তো ওই লেভেলের একজন প্রেসিডেন্ট দরকার। এই জন্যই আইরিন খান প্রেসিডেন্ট হবেন। যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে এই রাষ্ট্রপতি থাকলে হয়তো কয়েকদিনের মধ্যে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন অথবা সংসদ ভেঙে দিতে পারতেন শেখ হাসিনার হয়ে। আহ, এটা কি আসলে সহজ ছিল? মানে আপনি বলছেন যে তিনি তিনি ক্ষমতাবান এদিক থেকে, সাংবিধানিক জায়গা থেকে, কিন্তু সেটি হলে কি বিকল্প কোনো ব্যবস্থা হতো না? এবং উনি সংসদ ভেঙে দিলে কি সহজেই শেখ হাসিনা ঢুকে পড়তে পারতেন? সহজেই আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারতেন সারা দেশে? এমন এমনটা কি হচ্ছিল? মানে সেটি করতে গেলে তো নিশ্চয়ই একটা আন্তর্জাতিক কানেকশন প্রয়োজন ছিল, আন্তর্জাতিক যোগাযোগ এবং দলের মধ্য থেকে নানান ধরনের একটা প্রস্তুতি। সেই পর্যায়ে কি পৌঁছে গিয়েছিল? যেহেতু আপনি ধারণা করছেন যেমনটি হতে পারতো। না, ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কোথায় কি যোগাযোগ আছে আমি তো জানি না। হুম। বাট উনি পারতেন, এবং উনি যদি এটা করতেন ওইটা এককভাবে করতেন না, আরো কেউ সঙ্গে থাকতো। এবং সে আরো কেউরা তো কারফিউ দিয়ে দিত বাংলাদেশে, অনেক কিছু করতো। তখন তো ওই আওয়ামী লীগের অবস্থা যেমন 5 আগস্টে হঠাৎ করে এতিম হয়ে গেছে আওয়ামী লীগ, এরকম বিএনপির অবস্থা হতো। আর বিএনপি তো কোনো সুনাম কুড়াতে পারে নাই। বিএনপি চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, বিএনপির কোনো অর্জন নাই 5.5 বছরে, 1 টাকা বিনিয়োগ নাই। এবং বিএনপি তো ইউনূসের একটা ধারাবাহিকতা হিসেবেই কাজ করতেছে। আর বিএনপির ভিতরে তো ইউনূসের লোকেরা আছে। ওই রকম একটা ঘটনা ঘটলে তারাও যে একই সাথে সুর মিলে হুক্কা হুয়া করতো না, তারই আপনি গ্যারান্টি কোথায়? বিএনপি তো শত্রু দ্বারা পরিবেষ্টিত, বিএনপির চারপাশের শত্রু, ঘরের ভিতরেও শত্রু। এই অবস্থায় একজন মোহাম্মদ শাহাবুদ্দিন বা এনিওয়ান যে কোনো কিছু করতে পারবে। আপনাকে মনে হয় যে সাবেক রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু তিনি ট্রাম্প কার্ড ছিলেন একমাত্র শেখ হাসিনার? না, 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 শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার ট্রাম্প কার্ড কখনোই ছিলেন না। শেখ হাসিনা ট্রাম্প কার্ড ভিন্ন জায়গায়। শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে বা তার উপর নির্ভর করে বাংলাদেশে আসতে চাইছেন, এটা কখনোই সম্ভব না। শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কানেকশন আছে। শেখ হাসিনা সেগুলো ঠিকঠাক করেই আসবেন। আর 29 তারিখ তো সার্জিও গুরু আসছেন বাংলাদেশে।
উনি আসুন, আসলে দেখুন উনি কি বলে, বলার পর আরো কিছু পরিষ্কার হবে। আপনি তো, আপনি, আমরা সবাই তো 7 দিন আগেও জানতাম হুম, যে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন না। একটি বিতর্কিত পত্রিকা তো রিপোর্টও করেছিল। তো প্রধানমন্ত্রীকে তো এর আগে নরেন্দ্র মোদী দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তো সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এইবার তো বিমস্টেক সম্মেলনের আমন্ত্রণ, এটা কিন্তু নরেন্দ্র মোদীর সম্মেলন আমন্ত্রণ না, এটা হুম, ভারতের, হুম, যেহেতু ভারত হোস্ট কান্ট্রি সেই হিসেবে আমন্ত্রণ। এটাকে তো কালকে রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন যে ইনভাইটেশন পেয়েছেন, তার মানে উনি যাবেন। কাজেই ক্ষণে ক্ষণে পরিস্থিতির পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং বিএনপি আজকে যা বলছে কালকে সেটা বলবে না, গতকালকে যা বলেছে আজকে তা বলবে না। বিএনপিও বাস্তবতা বুঝতে পারছে। বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ সামনে আসছে, সাহায্য করে আসছেন। চীনের অনেকগুলো ইস্যু তিনি তুলে ধরবেন, দাবি করবেন চীনের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সব বাতিল করতে হবে। পাশাপাশি সবচেয়ে খারাপ যে চ্যালেঞ্জটা এই কোম্পানির জন্য আসছে, খারাপ মানে আমি খারাপ শব্দটা ভুল বলেছি, কঠিন চ্যালেঞ্জ, যে সৌদি হুম, আরব কিন্তু এই আগামী সপ্তাহে ইসরায়েলকে স্বীকৃতি দিবে। সৌদি আরব, পাকিস্তানও দিবে। এই দুই দেশ দিয়ে দিলে বাংলাদেশের উপর তো স্বীকৃতির চাপ আসবে, এবং নিশ্চিত আসবে। তখন তারেক রহমান সাহেব যদি এই স্বীকৃতিতে অস্বীকৃতি জানান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের অ্যাকশন নেবে। আর যদি উনি স্যাংশন দিয়ে দেন, উনি তো 4 দিন আগে 6 দিন আগে পাসপোর্টে আবার সেই এক্সেপ্ট ইসরায়েল ফিরিয়ে এনেছেন, তাকে খুশি করার জন্য সেটা আমি জানি না। এখন তো উনি ইসরায়েলকে স্বীকৃতি দিলে এই উগ্রবাদীরা রাস্তায় নেমে আসবে প্রসেশন নিয়ে, প্রটেস্ট নিয়ে। এটাকে সামাল দিতে গেলে তো অন্য কিছু করতে হবে। কাজে বিএনপির সামনে এখন ভীষণ কঠিন চ্যালেঞ্জ। এখন বিএনপির শেষ পর্যন্ত বিএনপি আহ ঘন্টায় ঘন্টায় দেখবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে, শেখ হাসিনা প্রসঙ্গ করবে। এবং এখন বিএনপির আসলে আপনাকে বলেছিলাম কিনা আমি জানি না, যে বিএনপি তো এখন কোনো পররাষ্ট্র নীতি নাই, এক দিক বিদিক জ্ঞান শূন্য। আর বিএনপির পররাষ্ট্র নীতির নৌকার হালটা যার হাতে, সে তো ইউনূসের লোক, খলিলুর রহমান। কাজেই চীন সফরে গেলেন, যা কিছুই করেছেন, এখানে স্বাধীনতা দিবস পালন করেছেন আমেরিকার, সব করেছেন, সব পরস্পর বিরোধী। ইরানকে খুশি করার জন্য বা আরেকজনকে খুশি করার জন্য পাসপোর্টে প্লিজ ভাই এখন অসময়ে আনতেন কি কারণে? আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং তো এরই মাঝে নর্থ কোরিয়ার, উত্তর কোরিয়ার হুম, হুম, সমান্তরালে চলে গেছে। কাজেই বিএনপি সামনে কঠিন চ্যালেঞ্জ। চীনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে হবে, সমস্ত প্রেম প্রণয় বাতিল করতে হবে, সেই চাপ আসতেছে। পাশাপাশি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, আরেক চাপ আসতেছে। এই চাপ থেকে বিএনপি যদি রক্ষা পেতে হয়, বিএনপিকে একটি আঞ্চলিক শক্তির সাথে এবার হাত মেলাতে হবে, এবং তাদের সাথে তাদের আস্থা অর্জন করতে হবে। এখন বিএনপি আর কোনো নেগোসিয়েশনের পর্যায়ে নেই, যে বিএনপি নেগোসিয়েট করবে সেই পর্যায়ে বিএনপি নেই। এখন বিএনপিকে সার্ভাইভেলের প্রশ্ন, বাঁচাও, সেই জায়গায় যেতে হবে। আর সার্জিওগোর যে ছবিটা আপনি যদি লক্ষ্য করে থাকেন বিমস্টেকে, যে গ্রুপ ফটো, এটাকে ফটো সেশন হয়েছে, কোনো মিটিং টিটিং হয় নাই। যে হুমায়ুন হুম, হুম, কবির, খলিলুর রহমান, মার্কো রুবিও এবং সার্জিও গোরের যে ছবিটা, ফটো সেশন, এই ফটো সেশনে তো খলিলুর রহমান একটা চমৎকার ভাবে ইউনুসের একটা পদ্ধতি অবলম্বন করছেন। ফটো সেশন হলেই মিটিং হয়েছে, ফটো সেশন মানে মিটিং না। দ্বিতীয় হলো যে আপনি সেখানে 4 জনের ছবি দেখুন, কার্যকরের চেহারাটা দেখুন, সে এই 3 জনের দিকে তাকায়ও নি, অন্যদিকে তাকিয়েছে রাগান্বিত বোর্ড নিয়ে। তার মানে কার্যকর একটি কঠিন বার্তা নিয়ে আসছে। আর আমি আপনাকে আরেকটা অফ দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড না, আমরা তো একটা অনুষ্ঠান করছি, কাজে অন রেকর্ড একটা ইনফরমেশন দিচ্ছি, যে ঢাকার ওয়েস্টার্ন হোটেলে কিন্তু মার্কিন কূটনীতিকরা, মানে কূটনীতিক পাসপোর্টধারী মার্কিনরা ঘন ঘন আসা যাওয়া করছেন। আজকেও 4 জন এসেছেন ওয়েস্টিন, আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে পাসপোর্ট নাম্বার সহ। হুম, হুম, ওনারা এত ঘন ঘন বাংলাদেশে কেন আসছেন? কূটনীতিক কিন্তু, ওনারা কিন্তু কোনো গবেষক না, বা এমনকি সামরিক কর্মকর্তাও না, কূটনীতিক। কূটনীতিক মানে স্টেট ডিপার্টমেন্ট। এরা জি, আসছেন, আজকেও আসছেন, আজকেও আসছেন, আবার পরশু আসবেন। এই যে ঘন ঘন আসছেন, এগুলা কিন্তু হলো যে চীনের সাথে যে প্রেম প্রণয়, এগুলার কারণে এই রিয়াকশন গুলো। এখন জি, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে যাবেন বলেছেন। যদি উনি অগস্ট মাসেই চলে যান, আমি একটু অবাক হব না। কারণ এখন বিএনপিকে একটি মিত্র খুঁজতে হবে আঞ্চলিক,
আরেকটা জিনিস, বিএনপির এখন সামনে যে দুটো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখন সাবেক হয়ে গেছেন, এটার কোনো সমস্যা নাই। সমস্যা যেটা, চীনের সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে, সেই শর্ত আসছে ওয়াশিংটন থেকে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সেই শর্ত আসছে। এর একটাও অবজ্ঞা করার সাহস, শক্তি বলবো না, সাহস বিএনপি সরকারের নাই। মানে বিএনপিকে ডু আর ডাইতে যেতে হবে বিএনপিকে। আপনি তো, বিএনপি তো বলেছেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে আপনারা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছেন, করেছেন না? বাংলাদেশের সংসদে যে আমেরিকান ককাজও করেছেন, করেছেন তো আমেরিকার স্বার্থ দেখার জন্য। তা আপনারা স্বঘোষিত আমেরিকার দাস। এখন আমেরিকা হুকুম করবে যে ইসরায়েলকে স্বীকৃতি দাও, আমেরিকা হুকুম করবে চীনের সাথে সমস্ত চুক্তি বাতিল করে এবং করতে হবে। আমি সব শেষ পর্যায়ে জানতে চাই ছোট করে, যে আপনার কি মনে হয় শেখ হাসিনা যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, তিনি যদি সত্যি সত্যি এই ইচ্ছা পোষণ করে থাকেন, সেক্ষেত্রে তার এই মুহূর্তে ফিরে আসাটা আরেকটু জটিল হলো, মানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগের মধ্য দিয়ে? শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, আপনি বলছেন প্রতিকূল পরিস্থিতি, আর আমি যদি বলি শেখ হাসিনা জানেন তিনি অনুকূল পরিস্থিতিতেই বাংলাদেশে আসবেন। দ্বিতীয় হলো, সেই এক- অনুপস্থিতির জন্য হয়তো হয়তো তার আগে থেকে মনোনীত করা রাষ্ট্রপতি টিকে ছিলেন বা টিকে থাকবেন, এমনও একটি অংশ হতে পারতো সেই অনুকূল পরিবেশে, সেটি তো আর রইলো না। একজন শাহাবুদ্দিন চুপ্পুর উপর ভরসা করে শেখ হাসিনা এত বড় ঘোষণা দিয়েছেন। ওনার নিশ্চয়ই না। রাজনৈতিক জীবনে, ওনার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় জুয়াটা খেলেছেন, ওইটা কল্পনাও করা উচিত না। শেখ হাসিনা ফিরে আসার জন্য কোনো শাহাবুদ্দিন চুপ্পুর প্রয়োজন নাই। শেখ হাসিনা আসবেন তার নিজস্ব শক্তিতে, এবং ঠিক সময় আসবেন, এবং তখন ওনার জন্য অনুকূল পরিস্থিতি থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার যে ঘটনা, তিনি দেশে ফিরলে কি হবে, আর তিনি আদৌ ফিরবেন কি ফিরবেন না, এ নিয়ে আমার ব্যক্তিগত যে চিন্তা, এই চিন্তা আমি কিছুতেই দূর করতে পারছি না। আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটি মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, এটা শেখ হাসিনাকে নন, কিংবা তারেক জিয়া নন, কিংবা বেগম জিয়া নন, প্রতিটি মানুষই তার মধ্যে একটা প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা থাকে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। আপনি চিন্তা করুন যে আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবে ক্ষমতা লাভ করার পর পৃথিবীতে খুব অল্প কয়জন লোক তারা তাদের যে শত্রু তাদেরকে ক্ষমা করে দিতে পেরেছিলেন। এর মধ্যে সবার আগে আসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম। আর এর বাইরে রাজনীতিবিদদের মধ্যে ধরুন গাজী সালাউদ্দিনের যে ক্ষমার দৃষ্টান্ত ক্রুসেডারদের প্রতি, এটি এক অনন্য উদাহরণ। এর বাইরে যেটি হয় সেটি হলো, রাজনীতিতে কখনোই কাউকে ক্ষমা করতে হয় না, কোনো অবস্থাতে ক্ষমা করতে হয় না। এবং যখন একটা মানুষ একবার ভুল করে, সে সেই ভুলটি দ্বিতীয়বার রাজনীতিতে কখনোই সে মানে করতে চায় না, বা এটা রাজনীতিও সহ্য করতে পারে না। যেমন ধরুন তারেক রহমান সাহেব দেশে আসছেন, এসে তিনি বলার চেষ্টা করছেন যে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার পরিবারের সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, তিনি কোনো প্রতিশোধ নেবেন না। কিন্তু বাস্তবে কি তাই? আপনি গিয়ে দেখুন তো কী ঘটনা ঘটছে একের পর এক। আবার ধরুন উনি 2001 থেকে 2006 পর্যন্ত মূলত একটি ডিফ্যাক্টো সরকার পরিচালনা করেছেন। তার মা ক্ষমতায় ছিলেন, কিন্তু তার যে ক্ষমতার দাপট তার মায়ের চাইতে বেশি ছিল না কম ছিল, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ওই সময়গুলোতে তার যে ভুল এবং ভ্রান্তিগুলো হয়েছে, এই জমানাতে এসে এর একটা সিঙ্গেল জিনিস বাদ পড়েছে, আপনি কোনো অবস্থায় দেখাতে পারবেন না। মনে হবে 2001 থেকে 2006 জনাব তারেক রহমান সাহেব যেমন ছিলেন এখনো ঠিক তেমনই আছেন। ওই সময়টাতে তার স্ত্রীর সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল, এবং আপনি ওই সময় দেখেন যে তার স্ত্রী এবং তার অনেকগুলো যুগল
ছবি আছে। হি যে বিলাভড ফাদার, তার সন্তানকে তিনি স্নেহ করেন, তার সন্তানও তার সঙ্গে অনেক খুনসুটি করে। এবং জাইমা যখন খুব ছোট, তখন তাকে তিনি কোলে করে, কাঁধে করে, মাথায় করে তিনি বিভিন্ন ছবি তুলেছেন। ওই সম্পর্কটি তার এখনও অব্যাহত আছে। তার স্ত্রীর সঙ্গে যেহেতু উভয়েরই বয়স হয়েছে, এখন তারা একেবারে জীবনের প্রান্তসীমায়। নাও দে আর মানে তার স্ত্রীর বয়স কত আমি জানি না, কিন্তু তার বয়স তো ৬২-৬৩ বছর। অন অ্যাভারেজে আমাদের এই বয়সটিকে বলা হয় বৃদ্ধ। তো কাজে এই সময়টিতে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এটি বেড়ে যায় যে কোনো দম্পতির জীবনে, এবং সেটা তিনি প্রদর্শন করছেন। তিনি নম্র এবং ভদ্র আচরণ করছেন, যেটি সবাই মানে তিনি যখন রাগ হন কারোর সঙ্গে, তো তার রাগের যে মূর্তি বা সুরত এটি সবাই জানেন, তার আপনজন। আর তিনি যে সবার সঙ্গে কোমল ব্যবহার করেন, ভদ্র ব্যবহার করেন বেশিরভাগ মানুষের সঙ্গে, এটাও সবাই জানেন। তো কাজেই আমি তার মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। অন্যদিকে যেটা আছে, শেখ হাসিনার যে ক্যারেক্টারিস্টিক্স, আপনি যদি তার ক্যারেক্টারিস্টিক্স ইন 1973-তে দেখেন, তার যারা আপনজন আছেন তাদের কাছে শুনে দেখবেন। আমি আজকের কাগজে যখন চাকরি করতাম, ঠিক সেই সময়টাতে তার স্বামী উনি নিয়মিত আসতেন, ডক্টর এম ওয়াজেদ। তিনি লিখতেন আজকের কাগজে, এবং আমার পাশের টেবিলে বসতেন ফরিদ কবির। তো কবি ফরিদ কবির মূলত ওই সম্পাদকীয় পৃষ্ঠাটা দেখতেন। তো যত লেখক আজকের কাগজের মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনের সম্পাদকীয় তৈরি হয়, যেটা বাইরের যারা কন্ট্রিবিউটার তারা এসে পত্রিকায় লেখা আরম্ভ করেন। এর আগ পর্যন্ত বিফোর আজকের কাগজ কেবলই মাত্র পত্রিকায় যারা চাকরি করতেন সহকারী সম্পাদক, তারাই পত্রিকার উপসম্পাদকীয় লিখতেন। তো সে কারণে আজকের কাগজ বাংলাদেশে একেবারে নতুন ধারার জাতীয় দৈনিকে, এই যে এখন আমরা যারা অনেকে সম্পাদকীয় লিখছি বা উপসম্পাদকীয় লিখছি, আমাদের শুরুটা হয়েছিল আজকের কাগজ দিয়ে। এবং সেখানে শেখ হাসিনার যে হাজব্যান্ড উনিও আসতেন। প্রচণ্ড আড্ডাবাজ, খোলামেলা টাইপের মানুষ, এমন কোনো কথা নেই, একটু খুঁচা দিলেই হলো। সে বাসর রাতের কাহিনী থেকে শুরু করে আর যা যা আছে একেবারে ফটাফট সব বলে দিতেন। তো বুঝতে পারেন যে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু মানুষ যেভাবে জানি তার স্বামীর মাধ্যমে, তার স্বামী যদি সত্য কথা বলে থাকেন, তাহলে অন্য সবাই ঠিক আমাদের মতো নন। এর বাইরে ওনাকে ব্যক্তিগতভাবে দেখেছি, সহকর্মী রূপে 5টি বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি একই পার্লামেন্টের সংসদ সদস্য ছিলাম, সেখানে দেখেছি। ওনার কর্মী হিসেবে তাকে দেখেছি। আবার ওনার দল থেকে চলে গিয়ে আরেকটি দলে যোগদান করেছি 2018 সনে। এরপর ওনার ঘরের মানুষ বাইরে বের হয়ে গেলে ওনার রাগ কেমন হয়, ক্রোধ কেমন হয়, ঘৃণা কেমন হয়, সেটাও দেখার সুযোগ হয়েছে। কাজেই এই যে শেখ হাসিনার সম্পর্কে আমি কোনো অবস্থাতেই আমার আবেগ, আমার উদ্বেগ এবং আমার উৎকণ্ঠা এটা আমি বন্ধ করতে পারছি না। আমার কথা বাদ দেন, ওনার যারা একান্ত আপনজন, যেমন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, শেখ হেলাল, তারপর জনাব ওবায়দুল কাদের, সাবির হোসেন চৌধুরী, মানে যারা তার একসময় খুব কাছের মানুষ ছিলেন, ইনক্লুডিং মাহমুদুর রহমান মান্না। আবার এই মানুষগুলো চলে গেছেন, সবাই সব কথা বলেননি, আবার অনেক কথা বলেছেন। তার মধ্যে সুরঞ্জিত সেনের সেই বিখ্যাত কথা যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এটা একটা মানে বিশাল রেকর্ড হয়ে আছে। তো এটা যে তার যে জিদ, শেখ হাসিনার যে জিদ, এই জিদকে স্বয়ং বঙ্গবন্ধু যাকে বলা হয় ভয় পেতেন, স্বয়ং বঙ্গবন্ধু ভয় পেতেন। তিনি বলতেন যে আমার এই মেয়েটা প্রচণ্ড জেদি। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, আসতে পারবেন কি পারবেন না, এটা 50-50 প্রকৃতির মধ্যে ধরেন। কিন্তু যদি তিনি এসে যান, যদি না আসেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি তিনি এসে যান তাহলে আমাদের কি হবে, আমাদের কার কি হবে? তার একান্ত মানে ঘনিষ্ঠজন। পরবর্তীতে তিনি মন্ত্রী হয়েছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, এখন প্রেসিডিয়াম মেম্বার আছেন। আমার পাশের বাসায় থাকতেন। বয়সে বড়, কিন্তু যেহেতু
মানে মানুষের দুনিয়াতে একটা অবস্থা হলো যে আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায়, তাহলে আপনার বয়সে যত বড় হোক, পদ পদবি যতই থাকুক না কেন, অর্থের কাছে মানুষ সবসময় মাথা নিচু করে রাখে। তো আমি যে নেতার কথা বলছি, হি ওয়াজ মাই লিডার, স্টুডেন্ট লিডার। কিন্তু যেহেতু আমি তখনই সেই সময়টাতে 97-98 সনে সেই লেক্সাস V8 গাড়ি চালাতাম, নিজের বাড়িতে থাকতাম ধানমন্ডিতে। তো যার জন্য আওয়ামী লীগের যাদের সঙ্গে আমার সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আসলে সেই ছাত্র জীবনের সম্পর্কটায় থাকিনি, ওটাকে অনেকটা প্রফেশনাল সম্পর্ক হয়ে গিয়েছিল। এর কারণ হলো নেতাদের অনেক প্রয়োজনে অনেকে হয়তো টাকা চাইতেন, আমি অনেকের দিতাম। এর কারণে হয় কি যে আমার একটা অবস্থান গড়ে উঠেছিল। তো সেই দিক থেকে আমি সেই নেতাকে একদিন দেখা সকালবেলা দেখি একা একা হাসছে। তার মধ্যে কী ব্যাপার, 1/11-এর সময় রাজনীতি কি আর করবেন না? বলে না ভাইয়া, রাজনীতি করব না, আমি একা মানুষ, আমার একটা না দুটো মেয়ে আছে, এরকম বললেন। আমার কোনো ছেলে ঠেলে নেই, এদেরকে নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই, আর এদিকে তাকাবো না। আর তুমি তো জানো যে শেখ হাসিনা কী ধরনের প্রতিশোধ পরায়ণা মহিলা, উনি ইংরেজিতে ভিন্ডিকটিভ শব্দটি ব্যবহার করলেন। তো যা হোক, যেহেতু তারা রাজনীতি করেন, রাজনীতির এই কথাটা রাখতে পারেন, 11-এর উপরে সরকার আসছে, তারা দলের সঙ্গে থাকছেন, পরবর্তীতে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার এখন নিরাপদ জায়গাতে আছেন। তো এভাবে দলের মধ্যে, দলের ভিতরে, দলের বাইরে, মানে তার সম্পর্কে তার যারা আপনজন, সে আপনজনরাই তাকে প্রচণ্ড ভয় পান। জামাতের অনেক লোকের সঙ্গে তার সম্পর্ক ছিল, বিএনপির অনেকের সঙ্গে তার সম্পর্ক ছিল, জাতীয় পার্টি, মানে তিনি তার ক্রোধের জায়গা থেকে, রাগের জায়গা থেকে, ঘৃণার জায়গা থেকে একজনকে এক চুল ছাড় দেননি। 2 নম্বর হলো যে তিনি যে বিষয়গুলো প্রতিশোধ নিতে চেয়েছেন, তার সুযোগ হওয়া মাত্র সেই প্রতিশোধের একটা সিঙ্গেল জায়গাতে তিনি ছাড় দেননি। এলো তার বাস্তবতা। এবং তিনি যেটা করতে চেয়েছেন, ভালো হোক মন্দ হোক, তিনি সেটা করেছেন। কাউকে ভালোবাসার দরকার, সে দুনিয়ার যত মানুষ খারাপ বলুক না কেন, তাকে তিনি স্নেহের, যাকে বলে, বন্ধনে আবদ্ধ রেখেছেন। একটা সময় আমাকে খুব স্নেহ করতেন, তা আমাকে স্নেহ করতেন, কিন্তু পুরো আওয়ামী লীগের সবাই, ইচ অ্যান্ড এভরিবডি ওয়াজ অ্যাগেনস্ট মি। তিনি মাঝে মধ্যে অবাক হয়ে যেতেন যে একটা বাচ্চা ছেলে নতুন এমপি হয়েছে, আওয়ামী লীগের সেই সৈয়দ আশরাফ সাহেব থেকে শুরু করে সবাই দল বেঁধে কেন এই ছেলেটার বিরোধিতা করছে। তিনি আরও আমার প্রতি তার যে স্নেহ, এটা আরও বাড়িয়ে দিলেন। শেষের দিকে যেটা হলো, সালমান সাহেবের সঙ্গে যে ঘটনা, ওটা একটা দুর্ঘটনা ছিল এবং ওটা আমি হ্যান্ডেল করতে পারিনি। আমি জেলে গিয়েছি, ইচ্ছা করলে আমি জেলে অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু বয়সে তরুণ ছিলাম। তো যার জন্য আমার কাছে মনে হয়েছে জেলে যাওয়া বা একটু ঘাড় টাড়ামি দেখানো। কিন্তু এখন বুঝতে পারি যে প্রধানমন্ত্রী হলেই আসলে সবাইকে সব জিনিস করা যায় না, সবাইকে ফেভার করা যায় না সব সময়টাতে। এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তার একটা লিমিটেশন আছে। আবার এখন প্রধানমন্ত্রী হওয়ার পর তার অনেকগুলো লিমিটেশন রয়েছে। ফলে তিনি ইচ্ছা করলেই তার সঙ্গে কারো যে সম্পর্ক, সব সম্পর্ক তিনি ওন করতে পারবেন, সবাইকে ডাকতে পারবেন, সবাইকে অ্যাবজর্ব করতে পারবেন, এটা একেবারে অসম্ভব ব্যাপার। শেখ হাসিনার ক্ষেত্রেও এটা সম্ভব ছিল। ফলে আমার যে তার প্রতি কনসিডারেশন, যে সবসময় তিনি আমাকে রক্ষা করবেন, আমার পক্ষে করবেন, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আসলে ভুল ছিল। আমি কখনোই তার কাছে যাইনি, আমি চাইতাম যে তিনি আমাকে ডাকবেন। তো এনিওয়ে, যা হোক, এখন যেটা হলো যে তার এই যে প্রতিশোধ গ্রহণ করার যে ক্ষমতা, এটি প্রবল, এটি ব্যাপক। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তিনি কোনো অবস্থাতেই কাউকে কোনো উপকার করলে আর কাউকে কোনো বিষয় কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে ওটাও তিনি ভুলেন না। স্বয়ং এরশাদ সাহেব আমাকে একাধিকবার, যখনই এরশাদ সাহেবের সাথে দেখা হতো, উনি বললেন, হাতটা ধরে বলতেন, খুব স্নেহ করতেন, ও রনি, মানে শেখ হাসিনা নাম ধরে বলতেন যে ও এত খোঁটা দেয় কেন, কথায় কথায় আমাকে খোঁটা দেয়, এই আপনাকে এটা দিছি না, এটা দিছি না, কথায় কথায় সবার সামনে, লোকজনের সামনে খোঁটা দেয়। এরপরে এই যে ধরেন ওনার দলের যারা নেতাকর্মী আছেন, যাদেরকে যে কাজটি দিয়েছেন, উপকার করেছেন, একটা কন্ট্রাক্ট দিয়েছেন, তিনি কথায় কথায় তাদের সবাইকে একেবারে লোকজনের সামনে খোঁটা দিতেন, এটা করে দিছি না, এই তোকে এটা দিয়েছি না, তোকে এটা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তাহলে তার সারা জীবনের সেই চরিত্র, তার সঙ্গে এই গত 2 বছরে যা কিছু হয়েছে, প্রতিটা জিনিস আপনি নিশ্চিত থাকেন, তার যদি মতিভ্রম না হয়, ব্রেন যদি
পুরো নষ্ট না হওয়া যায়, নিউরন যদি বেইমানি না করে, তাহলে তার যে প্রতিহিংসা অতীতের যে কোনো সময়ের চাইতে কয়েক গুণ বাড়বে। এবং এই জন্যই আমরা যারা তারা কাছে থেকে চিনি, আতঙ্কটা ওখানেই। এখন শিরোনামে আসি। প্রথম হলো যে আওয়ামী লীগের যারা অন্ধভক্ত, শেখ হাসিনাকে যারা জানেন, বিশ্বাস করেন এবং শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে যাদের ভাগ্য জড়িয়ে গেছে, এবং এখন এমন একটা জায়গাতে কোটি কোটি মানুষ পড়ে গেছে যে তারা ইচ্ছা করলেও জামাতে যোগদান করতে পারছে না, ইচ্ছা করলেও বিএনপিতে যোগদান করতে পারছে না। এই কারণে মামলা দিয়ে, মোকদ্দমে, বাড়ি ঘর লুট করে এমন একটা অবস্থা করে দেওয়া হয়েছে এদের সবাইকে প্যাক করে মেড ইন, যাকে বলা হয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের তৈরি সামগ্রী হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে। কোনো একটা উইন্ডো খুলে রাখা হয়নি, আইদার আওয়ামী লীগের রাজনীতি করবে অথবা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসবে, এনসিপিতে আসবে, জামাতে আসবে। এদের সংখ্যা 6 কোটি। এই লোকগুলোর স্ত্রী, পুত্র, সন্তান, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু প্রতিপক্ষ ব্যবহার করছে, কিন্তু তাদেরকে ওন করছে না। ফলে এই লোকগুলোর কাছে এখন শেখ হাসিনা অতীতের, অর্থাৎ তিনি যখন ক্ষমতায় ছিলেন, অনেকের অভিমান ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, আর এখন বলছে যে না, আমার জীবনের বিনিময় হলো শেখ হাসিনা বাংলাদেশে আসুন। এই লোকগুলো 100%, এরা শতভাগ শেখ হাসিনাকে চাচ্ছে বাংলাদেশে। দ্বিতীয় যে গ্রুপটি আছে, সেই গ্রুপটি ধরেন বিএনপি, জামাত, অন্য যারা আছেন, তাদের একটা বিরাট শ্রেণী যারা না না আসবে না, সবার সামনে বক্তব্য দিচ্ছে এটা ইম্পসিবল, এইভাবে কেউ আসছে নাকি, দুনিয়াতে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি, এ ধরনের কথাবার্তা বলবে। কিন্তু রাতে যখন স্ত্রীর সঙ্গে আলোচনা করবে, সন্তান সন্ততির সঙ্গে আলোচনা করবে, ঠিক সেই সময়ে তার মনে হবে যে শেখ হাসিনার জমানাতে আসলে তার সঙ্গে কি করা হয়েছে, যদি আসে তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এবং দেখবেন যে আজকে খুব সংগ্রামী বক্তব্য দিলেন অনেকে, কালকে আর সে সংগ্রামী বক্তব্যটা দিচ্ছেন না, এবং কথা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এই যে শেখ হাসিনার আশা নিয়ে যে ক্ষণে ক্ষণে যাদের ভাষা পরিবর্তন হচ্ছে, এদের সংখ্যা 50-50 যারা আছেন তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। বড় জোর 1 থেকে 1.5 কোটি লোক আছেন যারা এরকম 50-50 মনে করেন, আর 6 কোটি 100% মনে করেন। আর অন্যান্য যারা তরুণ আছেন, সেটা এনসিপির হোক, অন্যান্য যারা হোক, তারা যারা বক্তব্য দেননি, কিন্তু তাদের এই গত 2 বছরে যে কর্মকাণ্ড, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এবং রাষ্ট্রযন্ত্র এত শক্তিশালী, আপনি দেখেন কবে একজন মাজেদ বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, তাকে রাষ্ট্র খুঁজে বের করেছে। কবে মেজর মুজাফফর পালিয়ে গেছেন এবং জিয়াউর রহমানকে হত্যা করেছেন, এই রাষ্ট্র তাদেরকে খুঁজে বের করেছে। আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে যারা সেই অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্নীতি করেছে, লোপাট করেছে, তাদের এই যে দুদকের মাধ্যমে বলেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট বলেন, তাদের যে ইভেন শেখ হাসিনার সঙ্গে তিনি হেলিকপ্টারে উঠে, শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে কাদের সঙ্গে কথা বলেছেন, সেই ভয়েস রেকর্ডগুলো, একদম র ভয়েস রেকর্ডগুলো এখন যে ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, ট্রাইব্যুনালের হাতে আছে। এবং এগুলো শেখ হাসিনার যারা আপনজন তারা কিন্তু মুছে দিয়েছিলেন মূল হার্ড ডিস্ক থেকে, কিন্তু কী করে যেন প্রযুক্তির মাধ্যমে এই পুরো জিনিসগুলো রিকভারি করা হয়ে গেছে। ফলে এই রাষ্ট্রকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। ভবিষ্যতে যারা আসবে তারা দেখবেন যে এই সরকারে যা করেছে গত 2 বছরে, মানে বিএনপি সরকার এবং ডক্টর ইউনূস সরকার, তার সঙ্গে এই যে আমরা সমাজে যারা বিভিন্ন লোকজন আছি, আমরা যে কাজগুলো করেছি, এইগুলো দেখবেন কিভাবে পাই করে আপনার সবাই আদায় করছে। এবং সেই দিক থেকে যেটা হলো যে এই যে এখন দেখেন আপনি প্রশাসন বলেন, মানে গত 2-4টি মাসে বিএনপি যেভাবে ব্যাপক পরিবর্তন করেছে। আবার ধরুন ডক্টর ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে জামাত যে কাজগুলো করে ফেলেছে, তো ঠিক সেম কাজ জামাত যদি পারে, বিএনপি যদি পারে, আওয়ামী লীগ আরও কত সুন্দর করে পারতে পারে। ফলে কী হলো, তার যে এই আগমন, আশা, সেই আশা ফিরে আসা, তার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি, তার সঙ্গে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কে পুরো জিনিসগুলো এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে, আপনি ঘুরে ফিরে
বারবার শুধু শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এর বাইরে যেতেও পারছেন না, যাওয়াও যাচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত